হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবিসিএস অফিসার। তাহলে আজ আমরা পড়ব ডব্লিউবিসিএস ইতিহাস। বইটির নাম হলো স্বদেশ সভ্যতা ও বিশ্ব এবং বইটির রচয়িতা হলো জীবন মুখোপাধ্যায়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান। চলো শুরু করা যাক। ওকে, তো আজই পড়ব প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। তো কাল পড়া হয়েছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ঠিক আছে, তো পড়া শুরু করা যাক। বলেছে প্রাচীন, এখানে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট হচ্ছে প্রাচীন ভারতে লিখিত ইতিহাসের অভাব। ঠিক আছে, তো বলতে চাইছে যে প্রাচীন ভারতে ইতিহাসের যে লেখা বা ইতিহাসের লিখিত পুঁথির সেটির অভাব। ঠিক আছে, কি বলছে দেখব। প্রাচীন ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় অসামান্য সাফল্যের পরিচয় দিলেও প্রাচীন ভারতে কিন্তু কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। তাহলে কি বলছে, প্রাচীন ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় অসামান্য সাফল্যের পরিচয় দিলেও প্রাচীন ভারতে কিন্তু কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। ঠিক আছে, তাহলে কি বলছে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য সাফল্য যদি আমরা ইতিহাসে দেখতে পাই, তাহলেও কিন্তু আমরা কিন্তু ইতিহাসের সেই সময়কার কোনো গ্রন্থ কিন্তু আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে কি বলছে, তারা অন্যান্য দিকে উন্নতি করলেও তারা কিন্তু ইতিহাসের গ্রন্থ মানে তাদের সময় কোনো ইতিহাসের গ্রন্থ রচনা হয়নি। হেরোডোটাস, থুকিডিডিস প্রাচীন গ্রীসের ইতিহাস রচনা করেছেন। পলিবিয়াস ও লিভি প্রাচীন রোমের ইতিহাস রচনা করেছেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিছু নাম দেখতে পাচ্ছি, যেমন হেরোডোটাস তোমরা জানো সবাই, থুকিডিডিস প্রাচীন গ্রীসের ইতিহাস রচনা করেছেন। তাহলে প্রাচীন গ্রীসের ইতিহাস কারা রচনা করেছেন? হেরোডোটাস, থুকিডিডিস এরা। আবার এখানে বলেছে পলিবিয়াস ও লিভি প্রাচীন রোমের ইতিহাস রচনা করেছেন। ঠিক আছে, তাহলে দেখতে পাবো পলিবিয়াস ও লিভি নামক দুজন ঐতিহাসিকই হবে নিশ্চয়ই, যে তারা প্রাচীন রোমের ইতিহাস রচনা করেছেন। কিন্তু ভারতে এরকম কেউ নেই যে তারা ভারতের ইতিহাস রচনা করেছেন, সেটাই বলতে চেয়েছে। তারা বলছে প্রাচীন ভারতবর্ষে কিন্তু এ ধরনের কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। এই কারণে বিভিন্ন প্রাচীন নিদর্শন বা উপাদানের উপর ভিত্তি করে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা হয়। তাহলে কি বলছে, যে যেহেতু কোনো লিখিত তথ্য বা লিখিত পুঁথি আমাদের কাছে নেই, সেহেতু কি করতে হবে, যে প্রাচীন বিভিন্ন যেমন পুরনো নিদর্শন বা পুরনো উপাদান আমরা যেগুলো পাচ্ছি, সেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে ইতিহাস রচনা করতে হবে। তারা বলছে এই উপাদানগুলিকে মূলত দুভাগে বিভক্ত করা যায়। প্রথমত হচ্ছে সাহিত্যিক উপাদান ও দ্বিতীয়ত হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, তারা সাহিত্যিক উপাদান মানে বিভিন্ন পুঁথি লেখা এগুলো থেকে, আর প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে বোঝানো হয় যে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র বা প্রত্নতত্ত্ব হচ্ছে মাটি খুঁড়ে যে সমস্ত জিনিসপত্র বা সেই সময়কার কাজে যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে সেগুলি, যেমন মাটির কোনো পাত্র বা মাটির কোনো মূর্তি বা মাটির যদি কোনো মাটির ঠেলা গাড়ি তখনকার যুগে, যেমন সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে মাটির খেলনা গাড়ি, গরু টানা গাড়ির মতো মডেল ছোট মাটির তৈরি। অর্থাৎ সেগুলো থেকে একটা যদি গরু গাড়ি টানা মডেল যদি পাওয়া যায় পুরনো সিন্ধু সভ্যতার কাছ থেকে, তাহলে কি বুঝতে পারবো আমরা যে তখনকার যুগে গরুর গাড়ির ব্যবহার ছিল। ঠিক আছে, এরকম করেই ভারতের ইতিহাসটা রচনা করা হয়েছে, যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর উপর ভিত্তি করে। তবে বলছে সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়। এই যে প্রথমে বললো যে ঐতিহাসিক উপাদানগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, সাহিত্যিক উপাদান আর প্রত্নতাত্ত্বিক উপাদান। আবার তারপর বলছে সাহিত্যিক উপাদানকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, ভারতীয় সাহিত্য ও বিদেশি সাহিত্য। ঠিক আছে, মানে আমরা তো দেখতে পাচ্ছি যে বহু বিদেশি ভারতে এসছে। ঠিক আছে, তারাও তো কিছু লিখে যাবে। ঠিক আছে, তাহলে সেটাই বলছে যে তারা কিছু লিখে গেছে, সেই ভারতীয় সাহিত্য অর্থাৎ ভারতে যেগুলো সাহিত্য তৈরি হয়েছে ভারতীয় লোকে লিখেছে যেগুলো, আবার বিদেশ থেকে যারা আসছে তারাও তাদের যে মনোভাবটা লিখে গেছে ভারতে বসবাস করার, সেই সাহিত্য দুটোকে ভাগ করা হয়েছে আলাদাভাবে। তারপর হচ্ছে অনুরূপভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে আবার 1, 2, 3 এই 3 ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে সাহিত্যিক উপাদানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ভারতীয় সাহিত্য ও বিদেশি সাহিত্য। আবার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগ করা হচ্ছে? লিপি, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, এই 3 ভাগে। তাহলে কি বলছে, লিপি বিভিন্ন পুঁথিত যে লিপি অর্থাৎ দেয়ালে খোদাই করা যে লিপিগুলো প্রত্নতাত্ত্বিকভাবে পাওয়া গেছে, বা কোনো বড় পাথরের উপরে যে খোদাই করা কোনো লিপি যদি মাটির তলা থেকে আমরা পাই, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? প্রত্নতাত্ত্বিক লিপি। ঠিক আছে, তাহলে সেই উপাদানগুলো। তারপর আছে মুদ্রা, বিভিন্ন মুদ্রা। তোমরা তো জানোই যে প্রত্যেকটা রাজার আলাদা, তারা নিজেরা হবে, তারা আলাদা আলাদা মুদ্রা তৈরি করতো, তাদের নিজেদের রাজধানীর প্রতীক বা এরকম কোনো চিহ্ন থাকতো বিশেষ, বা রাজার নিজের মুখের ছবি থাকতো, সেগুলো থেকেও কিন্তু আমরা অর্থাৎ মুদ্রা থেকেও কিন্তু আমরা পাচ্ছি প্রত্নতাত্ত্বিক উপাদান। তারপর হচ্ছে স্থাপত্য ভাস্কর্য, রাজাদের বিল্ডিং, বড় বড় প্রাসাদ, এছাড়াও তখনকার স্ট্রাকচার, জমি জায়গার, সেগুলো থেকেও কিন্তু আমরা বুঝতে পারি ইতিহাস। ঠিক আছে, এই 3 ভাগে বিভক্ত করা যায়। তারপর হচ্ছে সাহিত্যিক উপাদান। এবার কি করছে এরা, এই যে প্রথমে 2 ভাগে বিভক্ত করা যায় সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান, এই সাহিত্যিক উপাদান আর প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে আবার ডিটেলসে বোঝাতে চাইছে। দেখো,
বলেছে দেশীয় সাহিত্য। ঠিক আছে, দেশীয় সাহিত্য বলতে কি বোঝায়, যে দেশের ভিতরকার সাহিত্য, অর্থাৎ প্রাচীন, কি বলছে দেখি, প্রাচীন ভারতে রচিত বিভিন্ন ধর্মপুস্তক ও সাহিত্য থেকে এই যুগের ইতিহাসের প্রচুর উপাদান পাওয়া যায়। ঠিক আছে, তাকে বলছে প্রাচীন ভারতে রচিত বিভিন্ন ধর্মপুস্তক, বিভিন্ন ধর্মগ্রন্থ ও সাহিত্য থেকে, অর্থাৎ বিভিন্ন সাহিত্য গ্রন্থ, যেমন কোন ধরো সংস্কৃত তো আগে খুব হতো, মানে তোমরা যদি আগে ক্লাসটা করে থাকো তাহলে দেখতে হবে যে সংস্কৃত ভাষার কতটা ব্যবহার ছিল। ঠিক আছে, তাহলে সংস্কৃততে সাহিত্য রচনা হতো, সেই সাহিত্য ভারতের সমস্ত জায়গায় পড়ানো হতো। ঠিক আছে, তাহলে সেই সাহিত্যগুলোতে যেহেতু সমস্ত জায়গায় পড়ানো হতো, তাহলে সেই সাহিত্যে কি থাকবে, তখনকার সমস্ত কথা লেখা থাকবে। ঠিক আছে, তাহলে সেটাই বলতে চাইছে, ধর্মপুস্তকে যেমন লেখা আছে, প্লাস সাহিত্য থেকেও এই যুগের ইতিহাসের প্রচুর উপাদান পাওয়া যায়। যেমন এবার বলছে বেদ, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, পুরাণ, রামায়ণ, মহাভারত, বিভিন্ন বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ এবং নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, মনুস্মৃতি প্রভৃতি স্মৃতিশাস্ত্রগুলি থেকে প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে প্রচুর তথ্যাদি জানা যায়। তাহলে কিছু কিছু জিনিসের নাম পেলাম আমরা, যেমন এখানে বলেছে রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদ, পুরাণ, আরণ্যক, জৈন ধর্মগ্রন্থ, বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ, বৃহস্পতি স্মৃতি, মনুস্মৃতি, এই সমস্ত শাস্ত্রগুলি থেকে আমরা কি পাচ্ছি, ভারতের সমাজ, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে প্রচুর তথ্য জানতে পারছি। ঠিক আছে, তাহলে ভারতের সমাজ, রাজনীতি ও অর্থনৈতিক তথ্য সম্বন্ধে যদি বা কেউ কিছু লিখে না গিয়ে থাকলেও, আমরা কিন্তু এই যে বিভিন্ন পুরনো ধর্মগ্রন্থ বা পুরনো শাস্ত্রগ্রন্থ যেগুলো তখনকার সময়ে লেখা হয়েছিল, তারা কিন্তু সেই তখনকার সময়ের ধারণাগুলোর উপর বেস করেই কিন্তু এই ধর্মগ্রন্থগুলো লিখেছিল। ঠিক আছে, তাহলে তখনকার ধর্মগ্রন্থগুলো যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তখনকার ইতিহাস। ঠিক আছে, তো সেগুলো একরকম লেখা বলতে পারো ইতিহাসের। তারপর যে বৌদ্ধ জাতক, সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ, দীপবংশ। ঠিক আছে, তারপর যে বৌদ্ধ গ্রন্থ, এটা হচ্ছে গ্রন্থ বিভিন্ন, বুঝলে, তাহলে এটা বলা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ, জাতক, সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ, দীপবংশ, মহাবংশ, এগুলো হচ্ছে বই, অর্থাৎ এগুলো লিখে গেছে তখনকার সময়। তারপর হচ্ছে অশ্বঘোষের বুদ্ধচরিত, এটা আমি হাইলাইট করেছি, যেগুলো হাইলাইট করেছি সেগুলো হচ্ছে মুখস্থ করার মতো, সেগুলো ডাব্লিউবিসিএস পড়তে পারে। বাকি যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ সেগুলো শুধু পড়ে গেলেই হবে, মুখস্থ করতে হবে না। কিন্তু যেগুলো হাইলাইট করে দেওয়া আছে, যেমন অশ্বঘোষের বুদ্ধচরিত, এগুলো কিন্তু পড়ে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবে। তারপর হচ্ছে ললিত বিস্তার, বৈপুল্য সূত্র এবং জৈন গ্রন্থ, ভগবতী সূত্র, আচারাঙ্গ সূত্র ও পরিশিষ্ট পার্বণ মূল্যবান উপাদান হিসেবে স্বীকৃত। ঠিক আছে, তাহলে এই সমস্ত গ্রন্থগুলো ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মূল্যবান স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। তারপর বলছে এই গ্রন্থগুলি ব্যবহারের সময় ঐতিহাসিকদের অবশ্যই সতর্ক হতে হবে। ঠিক আছে, মানে কি বলছে, এই গ্রন্থগুলো ব্যবহার করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেন? কারণ হচ্ছে যে মনে রাখতে হবে যে এই ধর্মগ্রন্থ ইতিহাস নয়, এগুলি ধর্মগ্রন্থ, ইতিহাস নয়। ঠিক আছে, তাহলে কি বলতে চাইছে, যে যতই আমরা পুরনো বা সেই সময়কার বই পাই না কেন, কিন্তু এগুলো আমাদেরকে ভাবতে হবে যে এগুলো একটা করে ধর্মগ্রন্থ, এগুলো কিন্তু কোনো ইতিহাস রচনা নয়। ঠিক আছে, তাহলে কি অসুবিধা হবে, এখানে বলছে এখানে ইতিহাস উপকথা মিলে একাকার হয়ে আছে। তাহলে কি বলছে, আমরা যদি কোনো ধর্মগ্রন্থ খুঁজে পাই, তাহলে দেখবো যে সেই সময়কার সেখানে কি থাকে, ইতিহাসের কথাও লেখা থাকে, কিন্তু সেই সঙ্গে কিছু উপকথাও যোগ করে দেওয়া হয়, অর্থাৎ অলৌকিক কথা। ঠিক আছে, যেমন যদি ধরো কোনো জায়গায় বা কোনো ধর্মগ্রন্থে দেওয়া থাকলো বিন্ধ্য পর্বত। ঠিক আছে, এবার বিন্ধ্য পর্বতের সময় কি দেওয়া থাকলো, যে বিন্ধ্য পর্বতে দেবতারা রথ নিয়ে নেমেছিল। ঠিক আছে, তাহলে সেগুলো কি হলো, যে বিন্ধ্য পর্বতটা কিন্তু তখনকার সময় ছিল, কিন্তু সেই পর্বতে রথ নিয়ে দেবতারা আদৌ নেমেছিল নাকি সেগুলো কিন্তু অলৌকিক ব্যাপার। ঠিক আছে, বা সেগুলো কিন্তু উপকথা মিলে আসে। তাহলে সেটাই বলছে, সেটা কিন্তু কড়া ইতিহাস শাস্ত্র হিসেবে ধরা যাবে না, সেটাকে মনে রাখতে হবে যে সেটা উপকথা প্লাস ইতিহাস। ঠিক আছে, তারপর বলছে পাণিনির অষ্টাধ্যায়ী ও পতঞ্জলির মহাভাষ্য নামক ব্যাকরণ গ্রন্থ, কৌটিল্যের অর্থশাস্ত্র, গার্গী সংহিতা নামক জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, ভাস ও কালিদাসের বিভিন্ন নাটক ইত্যাদি ইতিহাসের অমূল্য উপাদান। তাহলে কি বলছে, ইতিহাস লেখার ক্ষেত্রে এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু একটা অমূল্য উপাদান। এইগুলো কিন্তু ধর্মগ্রন্থ হিসেবে বলা যাবে না, কারণ কখনোই পাণিনির অষ্টাধ্যায়ী বা পতঞ্জলি মহাভাষ্য এগুলো কিন্তু ধর্মগ্রন্থ নয়। ঠিক আছে, এগুলো কিন্তু তখনকার সময়ের ঘটনা লেখা বা তখনকার সময়ের অবস্থা হিসেবে বা রাজারাজদের অবস্থা হিসেবে লেখা। ঠিক আছে, তো এগুলোকে কিন্তু আমরা যেমন নামক ব্যাকরণ গ্রন্থ। ঠিক আছে, আবার এখানে গার্গীর সঙ্গীত নামক জ্যোতির্বিদ্যা বিষয়, তখনকার জ্যোতির্বিদ্যা, তখনকার কৌটিল্য অর্থশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, এগুলো কিন্তু তখনকার এখনকার বলে কিছু হয় না। ঠিক আছে, তখনকার সময়ে এইগুলি লেখা হয়েছিল, মানে তখনকার অবস্থা ভেবে লেখা হয়েছিল। তো এগুলো কিন্তু কখনোই অলৌকিক নয়। ঠিক আছে, বা এগুলো উপকথা কিন্তু নয়। যেমন এখানে বলেছে যে এখানে ইতিহাস ও উপকথা মিলেমিশে আছে, এটা কোন ক্ষেত্রে বলা হয়েছে, ধর্মগ্রন্থের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এগুলো ধর্মগ্রন্থ নয়। তাহলে অর্থাৎ এগুলো কিন্তু মানে ইতিহাসের ঠোস সবুত যাকে বলা হয় হিন্দিতে, অর্থাৎ মেন পার্ট, এগুলো মানে ইতিহাস, এগুলোর উপরে বেস করেই কিন্তু আমাদের তখনকার সময়কার ইতিহাসটা রচনা করা হয়েছে। তারপর বলছে
বিভিন্ন রাজাদের জীবনচরিত, যথা বাণভট্ট রচিত হর্ষচরিত, বিহল্লনের বিক্রমাঙ্কদেব চরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, বাগপতিরাজের গৌরবহ, পদ্মগুপ্তের নবসাহঙ্ক চরিত, জয়সিংহের কুমালপাল চরিত থেকে ইতিহাসের নানা তথ্যাদি পাওয়া যায়। তাহলে এই সমস্ত বড় বড় ব্যক্তিদের নাম যেমন রয়েছে সন্ধ্যাকর নন্দী, বাণভট্ট, গৌরবহ, পদ্মগুপ্ত, বাগপতিরাজ, পদ্মগুপ্ত, জয়সিংহ, এগুলো কিন্তু সবাই আমরা মানে নাম করা লোক, ঠিক আছে। তো এদের যে এদের গ্রন্থগুলো তখনকার বহু প্রাচীন গ্রন্থ, সেই গ্রন্থগুলো থেকে কিন্তু আমরা মানে ইতিহাস রচনার ক্ষেত্রে প্রচুর তথ্য পেয়ে থাকি, ঠিক আছে। তবে বলছে সভাকবিদের দ্বারা রচিত এই গ্রন্থগুলো নানা রাজপ্রশস্তি অতিরঞ্চন আছে, ঠিক আছে। তাহলে কি বলছে, এখানে যেহেতু এই গ্রন্থগুলো মানে এই যে লোকগুলোর নাম করলাম, এগুলো কিন্তু বড় বড় রাজাদের সঙ্গে যুক্ত লোক, ঠিক আছে। তো কি বলছে যে সভাকবিরা, ঠিক আছে। তো এই সভাকবিরা যখন লেখে ধরো কোন একটা রাজার অন্তর্গত হিসেবে তারা কাজ করছে, ঠিক আছে। এবার রাজা তাকে কিছু লিখতে বললো, তাহলে সে কি করবে, মানে রাজার সম্বন্ধে সে কিছু লিখতে বললো, তখন সে কি করবে, মানে আমরা জানি যে স্তুতি করা মানে কি, যে কোনো দেবতার উপরে মানে দেবতার নাম করা বা কারো নাম করা বলে স্তুতি করা, ঠিক আছে। তো এখানে কি বলছে যে রাজস্তুতি বা রাজ প্রশস্তি, ঠিক আছে। এগুলো মানে হচ্ছে যে তারা কি করছে, যে তাদেরকে যখন লিখতে বলছে তখন তারা সেই রাজার নামটাকে বাড়িয়ে বাড়িয়ে বলছে, মানে রাজার নামে আরো ভালো ভালো কথা বলছে, যেগুলো হয়তো সেই রাজা ছিলও না আদতে, ঠিক আছে। তো সেটাই বলতে চাইছে, এগুলো থেকেও কিন্তু আমাদের অতিরঞ্জন মানে অতিরিক্ত ভাবে তাকে বোঝানো হয়েছে, মানে অতিরিক্ত ভালো করে দেওয়া হয়েছে বা অতিরিক্ত তার গুণগান করা হয়েছে, ঠিক আছে। তো এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে ইতিহাস রচনার ক্ষেত্রে। তাই এই গ্রন্থগুলি ব্যবহারের সময় ঐতিহাসিকদের সতর্ক করতে হবে, ঠিক আছে। প্রাচীন যুগে রচিত সোমেশ্বরের রাসমালা ও কীর্তি কৌমুদ, অরিসিংহের স্বীকৃতি সংকীর্তন, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি ও রাজশেখরের প্রবন্ধ কোষ থেকে গুজরাট এবং কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। তো কি বলছে, এই যে সোমেশ্বরের রাসমালা ও কীর্তি কৌমুদি, অরিসিংহের সুকৃতি সংকীর্তন, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি আর রাজশেখরের প্রবন্ধ কোষ, এই যে গ্রন্থকটার নাম বললাম, এই গ্রন্থগুলো থেকে কি করা যায়, গুজরাটের সম্বন্ধে জানতে পারি আমরা, যে ভারতের গুজরাটের এরিয়াতে তো সিন্ধু নদী ছিল, সিন্ধু হরপ্পা সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলো বেশিরভাগই নদী উপকূলবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল, আর নদী উপকূলবর্তী অঞ্চলে ছিল গুজরাট। আবার প্রথমে আমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো তোমরা তাহলে দেখবে যে প্রথম যে ব্যবসা করতে এসেছিল বাইরে থেকে, তারাও কিন্তু ওই গুজরাটের বন্দরগুলিতে এসেছিল, ঠিক আছে। তো গুজরাটটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, তাহলে সেই গুজরাট সম্বন্ধে আমরা জানতে পারছি এই সমস্ত গ্রন্থগুলো থেকে। তারপর বলছে কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। এই যে কলহন ছিল, কলহনের রচিত গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী, সেই রাজতরঙ্গিনী থেকে কি জানা যায়, কাশ্মীরের ইতিহাস জানা যায়, যেটা আমাদের ক্ষেত্রে এখনো খুবই প্রয়োজন কাশ্মীরের ইতিহাস জানা, ঠিক আছে। তোমরা ইতিহাসেই লাগবে, আবার ভূগোলেও কিছু কিছু জায়গায় লাগে কাশ্মীরের ইতিহাস, ঠিক আছে। তো এখানে দেখতে হবে যে কাশ্মীরের ইতিহাস জানা যায় কলহনের রাজতরঙ্গিনী থেকে, যে এটা হাইলাইট করেছি, এটা মনে রাখবে, মুখস্থ করতে হবে। তাই বলছে রাজতরঙ্গিনী গ্রন্থে খ্রিস্টীয় 7ম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রামাণিক ইতিহাস বিধৃত হয়েছে, ঠিক আছে। তাহলে কি বলছে, যে রাজতরঙ্গিনী গ্রন্থে খ্রিস্টীয় 7ম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রামাণিক ইতিহাস বিধৃত রয়েছে। তার মানে কি বলতে আছে, খ্রিস্টীয় 7ম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের যে ইতিহাস সেটা বিধৃত মানে বলা রয়েছে ওখানে ওই রাজতরঙ্গিনীতে, কলহনের। তাহলে রাজতরঙ্গিনী হলো প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে যথার্থভাবে ইতিহাস গ্রন্থ বলে আখ্যায়িত করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা রাজতরঙ্গিনীটা কি হয়েছিল, কলহন লিখেছিল রাজতরঙ্গিনী কাশ্মীর সম্বন্ধে লোককে জানাবে বলে, ঠিক আছে। তো এটা কিন্তু একরকম ইতিহাস লেখায় বলা যেতে পারে, কারণ তারা কারণ কলহন নিজেই চেয়েছিল যে আমি কাশ্মীর সম্বন্ধে নিজে লিখে যাব, ঠিক আছে। তো এটা কাশ্মীর সম্বন্ধে সে যেহেতু তখনকার সত্য কথা লিখেছিল, ঠিক আছে। তো সেই অনুযায়ী যে কাশ্মীর সম্বন্ধে যেহেতু আমরা মানে একবারে সঠিকভাবে জানতে পারছি, সেহেতু রাজতরঙ্গিনীকে বলা যাচ্ছে প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে ইতিহাস গ্রন্থ বলা যাবে। এছাড়া কিন্তু কোনো ইতিহাস গ্রন্থ ভারতে নেই। তবে বলছে এছাড়া সিন্ধু, নেপাল ও দাক্ষিণাত্যের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু ইতিহাস গ্রন্থ পাওয়া গেছে। তাই বলছে এছাড়াও সিন্ধু, নেপাল ও দাক্ষিণাত্যে, এর যেমন কাশ্মীরে পাওয়া গেল, সেরকম কিন্তু অন্যান্য জায়গায় নেপাল, দাক্ষিণাত্য বিভিন্ন অঞ্চলের ইতিহাস পাওয়া গেছে। তারপর হচ্ছে বৈদেশিক বিবরণ। ওই যে প্রথমে পড়লাম ভাগটা, এখানে আমরা যে ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদানগুলোকে মূলত দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, ঠিক আছে। তাহলে আর এখানে হলো কি বলেছে দাঁড়াও, হ্যাঁ, এখানে যে সাহিত্যকে আবার বলেছে দুভাগে ভাগ করা যায়, ভারতীয় সাহিত্য ও বিদেশি সাহিত্য, ঠিক আছে। তো এখানে দেশীয় সাহিত্য অর্থাৎ ভারতীয় সাহিত্য, ঠিক আছে। আমরা যেটা পড়লাম এতক্ষণ যেটা পড়ছিলাম সেটা ছিল দেশীয় সাহিত্য অর্থাৎ ভারতীয় সাহিত্য, ঠিক আছে। এবার পড়বো 2 নম্বর মানে সাহিত্যিক উপাদানের 2 নম্বর ভাগ, বিদেশি সাহিত্য। এ দেখো বৈদেশিক বিবরণ অর্থাৎ বিদেশি সাহিত্য কি বলেছে, যে
বিদেশিদের লিখিত বিবরণ প্রাচীন ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। তাহলে কি বলছে, বিদেশিদের লিখিত বিবরণ প্রাচীন ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। ঠিক আছে, ওই যে বলেছিলাম আগের ক্লাসে যে বিদেশিরা ভারতে এসেছিল, প্রচুর বিদেশি এসেছিল ভারতে ব্যবসা বাণিজ্য করতে, এছাড়াও অন্যান্য ফসল বা বসবাস করার জন্য এসেছিল অনেকে। ঠিক আছে, তো তারা কি করেছিল, যে তারা ভারত সম্পর্কে লিখে গেছে। যেমন বিখ্যাত নাম শুনে থাকবে ফাহিয়ান, তিনি ভারতে এসেছিলেন এবং ভারত সম্বন্ধে তার নিজের গ্রন্থে লিখে গেছেন। ঠিক আছে, তাহলে সে তো আর মিথ্যা লিখবে না ভারত সম্বন্ধে, বা কারো স্তুতি করার জন্য লিখবে না, কারণ সে কারোর আন্ডারেও নয়। ঠিক আছে, এখানে যেমন আগে পড়লাম আমরা যে কি বলেছে, জয়সিংহ কুমার, সন্ধ্যাকানন্দের রামচরিত, এনারা কি ছিলেন, এনারা কোনো রাজার আন্ডারে কাজ করতেন এবং তারা রাজার সম্বন্ধে লিখতেন বা সেই নগরটা সম্পর্কে লিখতেন। তারা কিন্তু বাড়াতে পারে, কিন্তু এই যে বললাম ফাহিয়েন, হিউয়েন সাং, এরা যারা এসেছিলেন এরা কিন্তু কারোর আন্ডারে আসেননি, এরা নিজেরাই এসেছিল ভারতকে এক্সপ্লোর করবে বলে। ঠিক আছে, তো তারা যা লিখে যাবে সেটা কিন্তু ভারত সম্বন্ধে সঠিক তথ্য। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা বৈদেশিক বিবরণ থেকে কিন্তু আমরা ভারতের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য পেয়ে থাকছি। তারপর যে ইতিহাসের জনক হিসেবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, গ্রিক চিকিৎসক টেসিয়াসের রচনা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পার্শ্বিক আধিপত্যের কথা জানা যায়। আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কিন্তু প্রচুর যুদ্ধ হয়েছে, প্রচুর হামলা হয়েছে ওই দিক দিয়ে, কারণ ভারতের উত্তর পশ্চিম সীমান্তটাই ছিল ইতিহাসের সব থেকে কঠিন জায়গা, অর্থাৎ সব থেকে সিকিউরিটি দেওয়া জায়গা, কারণ ওই জায়গা থেকে সমস্ত বিদেশিরা ভারতে আসতো আঘাত হানার জন্য। ঠিক আছে, তো কি বলেছে, এই যে ঐতিহাসিক হেরোডোটাস আর গ্রিক চিকিৎসক টেসিয়াস, এরা দুজন কি করেছিল, এরা একটা রচনা করেছিল বইয়ের, যেখান থেকে কি করা যায় তাদের লিখিত বইগুলো থেকে ভারতের এই উত্তর পশ্চিম সীমান্তর পারস্যিক এরিয়াগুলো বা পারস্যিক আধিপত্য যেগুলো ছিল, অর্থাৎ পারস্যরা যা ভারতে হামলা করেছিল তারা উত্তর পশ্চিম সীমান্তে বসবাস করতো। ঠিক আছে, তো সেই পারস্যদের সম্বন্ধে জানা যায় এনাদের বই থেকে। তারপর যে কার্টিয়াস, ডায়াডোরাস, আরিয়ান, প্লুটার্ক, জাস্টিন প্রমুখের রচনায় আলেকজান্ডারের ভারত আক্রমণ সংক্রান্ত তথ্যদের বিবরণ বলে। এই যে বিদেশি লোকগুলোর নাম বললো, লেখকদের নাম বললো, কার্টিয়াস, ডায়াডোরাস, আরিয়ান, প্লুটার্ক, জাস্টিন, এরা কি করেছে, এরা ওই ভারত আক্রমণের তথ্য সম্পর্কে বিস্তৃতভাবে বিবরণ দিয়েছে, যে তখন ভারতে কি হয়েছিল, ভারতে আলেকজান্ডার যে আক্রমণ করেছিল সে তোমরা শুনে থাকবে যে পুরুকে করেছিল, মানে পুরুকে ক্ষমা করে দিয়েছিল পুরুর ভালোবাসা থেকে। ঠিক আছে, তো পুরুষ সাহস থেকে করেছিল, তো সেটাই আগে ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে, যে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে কিন্তু আলেকজান্ডার এসেছিল। তো কি আছে, সে তখনকার যুগের বিবরণ, কোনো লিখিত ইতিহাস নেই। তো লিখিত ইতিহাস বলতে আমরা এই বিদেশি সাহিত্যের ইতিহাস, অর্থাৎ বিদেশি সাহিত্যিকদের ইতিহাসগুলো থেকে আমরা কিন্তু জানতে পারছি তখনকার আলেকজান্ডারের ঘটনাগুলো। তারপর যে গ্রিক দূত মেগাস্থিনিস, ডেইমেকোস ও ডায়োনিসাস এর রচনায় মৌর্য যুগের গুরুত্বপূর্ণ বিবরণ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি বলছে, যে এই সমস্ত লেখকদের রচনাগুলো সম্বন্ধে আমরা মৌর্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য এনাদের যে যুগটা ছিল সেই সময়কার বিবরণ পাওয়া যায়। তাদের তো কোনো লিখিত প্রমাণ নেই, তো সেই সমস্ত যুগের কথা জানা যায় ওনাদের গ্রন্থ থেকে। জনৈক অজ্ঞাতনামা গ্রিক নাবিকের রচিত পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি নামক গ্রন্থ থেকে খ্রিস্টীয় ৫ম শতকের ভারতীয় অর্থনীতি, বাণিজ্য ও ভূগোল সংক্রান্ত নানা তথ্য পাওয়া যায়। তাহলে দেখতে পাচ্ছ যে কোনো এক অজ্ঞাতনামা, অর্থাৎ নাম খুঁজে পাওয়া যায়নি, এরকম একটা বই পাওয়া গেছে, যার বইটার নাম হচ্ছে পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি। অর্থাৎ এই গ্রন্থ থেকে খ্রিস্টীয় ১ম শতকে ভারতীয় অর্থনীতি, বাণিজ্য ও ভূগোল সংক্রান্ত নানা তথ্য পাওয়া যায়। ঠিক আছে, তাহলে একবারে ১০০ শতাব্দী বা ১০০ নম্বর সাল বা ২০০ নম্বর সাল এরকম টাইমের ইতিহাস কিন্তু কোথাও লিখিত নেই ভারতে, কিন্তু এই যে গ্রন্থটা পাওয়া গেছে অজ্ঞাতনামা, ঠিক আছে, তো এই গ্রন্থ থেকে তখনকার ভারতের অর্থনীতি, বাণিজ্য, ভূগোল সংক্রান্ত নানা তথ্য কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, তারপর বলছে টলেমির ভূগোল, তোমরা পড়েই থাকবে টলেমির ভূগোল, প্লিনির রচনাও মূল্যবান ঐতিহাসিক উপাদান। ঠিক আছে, তাহলে টলেমির লিখিত ভূগোল গ্রন্থ, ভূগোল সম্বন্ধে ভারতে যা লিখে গেছে, টলেমি, প্লিনির রচনা প্রভৃতি ঐতিহাসিক উপাদান হিসেবে থেকে গেছে ভারতে। ঠিক আছে, তো ভারতের ঐতিহাসিক উপাদান কিন্তু বহু বিদেশিদের হাতে লিখিত। ঠিক আছে, তাহলে ভারতের ইতিহাস যে শুধুমাত্র ভারতের লোকই লিখবে সেটা মানে নেই, প্রতিটা দেশেই যে যে ঘুরতে গেছে শেষে কিন্তু সেই দেশ সম্বন্ধে কিছু কিছু লিখে গেছে। ঠিক আছে, তো ভারতে যারা যারা এসেছে তারাও কিন্তু ভারত সম্বন্ধে এইগুলো লিখে গেছে। তারপরে হচ্ছে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন, হিউয়েন সাং, ইৎসিং এবং তিব্বতী ঐতিহাসিক লামা তারানাথ, আমি এখনই নাম করলাম ফাহিয়েন, হিউয়েন সাং, ইৎসিং আর তিব্বতী ঐতিহাসিক লামা তারানাথের রচনা ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, আমি এখনই বলে গেলাম যে ফাহিয়েন, হিউয়েন সাং এনারা যারা এসেছিলেন ভারতে, তারা কিন্তু ভারত সম্বন্ধে লিখে গেছেন, তারা ভারত পর্যবেক্ষণ করেছে ভালোভাবে এবং তারা ভারত সম্বন্ধে গুরুত্বপূর্ণ উপাদান লিখে গেছে, যেগুলো ইতিহাসের উপাদান হিসেবে এখন দাঁড়িয়ে আছে।
তারপর আছে আরব পর্যটকদের মধ্যে আল মাসুদি, সুলেমান, হাসান নিজামি খুবই উল্লেখযোগ্য। আর আরবরা ভারতে মশলা পাচার করতে, মশলা দিতে আসতো এবং তার বদলে তারা কার্পেট বা আতর এগুলো দিয়ে যেত, ঠিক আছে। তো তারা কি করছে, তারা বহু আরবের লোক এখানে এসেছিল, ঠিক আছে। তারাও মানে তাদের কি লেখা আছে, আরো পর্যটক আল মাসুদি, সুলেমান, হাসান নিজামি খুবই উল্লেখযোগ্য, ঠিক আছে। তার মানে এদেরও কিছু কিছু গ্রন্থ লেখা গেছে, পাওয়া গেছে, যেগুলি ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দাঁড়িয়েছে। তারপর হচ্ছে আল বেরুনি রচিত তহকক ই হিন্দ গ্রন্থে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর সূচনা পর্বে ভারতীয় জীবনের বহু মূল্যবান তথ্য বিবৃত হয়েছে। তাহলে আল বেরুনি রচিত একটা গ্রন্থ হচ্ছে তহকক ই হিন্দ, এটা শুনে থাকবে তোমরা অন্য আগের ক্লাসে, ঠিক আছে। তহকক ই হিন্দ গ্রন্থে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর সূচনা পর্বে ভারতীয় জীবনের বহু মূল্যবান তথ্য বিবৃত হয়েছে, ঠিক আছে। তাহলে আল বেরুনি রচিত তহকক ই হিন্দ গ্রন্থে খ্রিস্টীয় একাদশ শতক, ঠিক আছে, একাদশ শতকের যে ইতিহাস সেটা তো কোথাও লিখিত নেই। তাহলে আমরা যদি আল বেরুনির গ্রন্থটা পড়ি তাহলে কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা দেখে নেবো যে কি কি মুখস্থ করার আছে WBCS এর জন্য এখান থেকে। এই পাতায় কোনো কিছুই নেই, শুধু পড়ে রাখবো ভালো করে একটু। আর এই পাতায় যেগুলো হাইলাইট করা আছে শুধু সেগুলোই মুখস্থ করতে হবে। যেমন অশ্বঘোষের রচিত বুদ্ধচরিত, প্রশ্ন আসবে বুদ্ধচরিত কার, মানে বুদ্ধচরিতের রচয়িতাকে, ঠিক আছে। তারপর আছে পাণিনির অষ্টাধ্যায়ী, ঠিক আছে, পাণিনি লিখেছেন অষ্টাধ্যায়ী। পতঞ্জলির মহাভাষ্য, পতঞ্জলি লিখেছেন মহাভাষ্য। কৌটিল্যের অর্থশাস্ত্র, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, ঠিক আছে। তাহলে এখানে পড়বে মুদ্রা রাক্ষসের রচয়িতাকে, তাহলে হবে বিশাখ দত্ত। অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য, মহাভাষ্যের রচয়িতাকে পতঞ্জলি, অষ্টাধ্যায়ের রচয়িতাকে পাণিনি। তোমরা এখানে শুনে নাও, তাহলে তোমাদের কানে একবার ঢুকে থাকবে। তো যখনই তোমরা চারটে অপশন দেখবে তখনই তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বাণভট্ট রচিত হর্ষচরিত, বিহল্লনের বিক্রমাঙ্কদেব চরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, বাগপতিরাজের গৌরবহ, পদ্মগুপ্তের নবসাহসাঙ্ক চরিত, জয়সিংহের কুমার পাল চরিত, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখবে ভালো করে, মানে মুখস্থ করার মতো করে রাখবে, কারণ এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। 2017-18 সালে বেশি ছিল প্রচুর প্রশ্ন এরকম, ঠিক আছে। তারপর দেখবো যে ইতিহাস নানা তথ্যটি পাওয়া যায় হলো। তারপর হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী, মানে রাজতরঙ্গিনী কার রচয়িতা, রাজতরঙ্গিনী রচয়িতা হলো কলহন, ঠিক আছে। এবং এরপরে প্রশ্ন আছে এখান থেকে রাজতরঙ্গিনী থেকে কোন এরিয়ার ইতিহাস আমরা জানতে পারি ভারতে, ঠিক আছে। তাহলে এখান থেকে যেমন আছে যে কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে যে কাশ্মীরের ইতিহাস যদি আমরা, মানে কাশ্মীরের ইতিহাস কোথা থেকে জানা যায়, কোন গ্রন্থ থেকে জানা যায় যদি বলা হয়, তাহলে বলা হবে রাজতরঙ্গিনী থেকে, বা রাজতরঙ্গিনী থেকে কলহনের কোন গ্রন্থ থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি, তাহলে এখানে উত্তর হবে রাজতরঙ্গিনী। তারপর যে রাজতরঙ্গিনী হলো প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে যথার্থভাবে ইতিহাস গ্রন্থ বলে আখ্যায়িত করা যায়, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে যে ভারতের কোন গ্রন্থকে সঠিকভাবে ইতিহাস গ্রন্থ বলে আখ্যায়িত করা যায় প্রথম, তাহলে এটাকে বলতে হবে যে রাজতরঙ্গিনীকে বলা হয় প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে যথার্থভাবে ইতিহাস গ্রন্থ বলা যায়। তারপর আছে এখানে আল বেরুনি রচিত তহকক ই হিন্দ, তাহলে প্রশ্ন আসবে তহকক ই হিন্দের রচয়িতা কে, তাহলে লিখতে হবে তহকক ই হিন্দের রচয়িতা হলেন আল বেরুনি, ঠিক আছে। আজকে তাহলে এটুকুই থাক, কালকে পড়বো আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান, ঠিক আছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নিও, লাইক করে নিও, ভালো লাগলে শেয়ার করে দিও, ঠিক আছে। তো আমরা প্রতিদিন ইতিহাস পড়বো এরকম করে, আস্তে আস্তে আশা করি খুব শীঘ্রই আমরা এটিকে শেষ করে ফেলবো, ঠিক আছে। আজ তাহলে এটুকুই থাক, থ্যাংক ইউ।